আসসালামু আলাইকুম। রাজনীতি শুধু সংসদে নয়, রাজনীতি রয়েছে চায়ের আড্ডায়, ফেসবুকের কমেন্টে, নীরব ভাষায়, বাসের জানালায় এবং সব জায়গাতেই রয়েছে রাজনীতির কথা। মানুষ কিসে আশাবাদী, কিসে হতাশা, কিসে ক্ষুব্ধ, তারা কি চায়, এইসব জানার জন্যই প্রশ্ন, যুক্তি, হতাশা সবকিছু মিলেই তাদের যে একটা কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরই হচ্ছে আজকের এই প্রতিধ্বনি। আমি আরেফিন সুমন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রতিধ্বনি অনুষ্ঠানে। আজকে আমাদের সামনে উপস্থিত রয়েছেন দেশবরেণ্য নিউরোসার্জন ডক্টর রুস্তম আলী মধু স্যার। এখন আমি স্যারকে জানতে চাবো যে এই যে সামনে যে নির্বাচন চলে আসতেছে, এক মাসও হয়তো নেই, এই হিসাবে মানুষ কি চিন্তা করছে, তারা কি চাচ্ছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। টিভি টুর উপস্থাপক, বিশিষ্ট অ্যানেস্থেসিওলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটালের এবং বিশিষ্ট পেন স্পেশালিস্ট। আমরা আজকের যে সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা সাধারণ মানুষের সাথে আমরাও ভাবছি, সেই সময়টা খুবই বিশেষ গুরুত্বপূর্ণ সময়, বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া সেই স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে অদ্যাবধি সময় যে সমস্ত নির্বাচন হয়েছে, সেই সমস্ত নির্বাচনের মধ্যে যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চিন্তা করি, সেই নির্বাচনগুলোর মধ্যে ছিল 90-এর গণ অভ্যুত্থানের পরে, এরশাদ সরকারের পতনের পরে যে নির্বাচন 91, 96, 2001, 2001 থেকে 2006। পরবর্তী ধাপের নির্বাচনগুলো ছিল সম্পূর্ণ একপেশে এবং পক্ষপাতদুষ্ট এবং প্রশ্নবিদ্ধ। সেই 2008-এর নির্বাচনেও সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনে একটি দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং পরবর্তী সময়ে 91 থেকে 2001 পর্যন্ত নির্বাচনের যে মূল বেসিক ফান্ডামেন্টাল দিক ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারকে যখন বাতিল করে দেয়, বাতিল করার ফলে স্বাভাবিক নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে বাংলাদেশ দূরে সরে আসে। তারই ধারাবাহিকতায় গত আওয়ামী সরকার 3 দফায় প্রায় 17 বছর দেশ শাসন করে নির্বাচনের নামে প্রশাসনের নির্বাচন, পেশি শক্তির নির্বাচন এবং প্রশাসনকে ব্যবহার করে সেই নির্বাচনগুলা সম্পন্ন করে এবং তারা ক্ষমতার মসনদ আঁকড়ে ধরে। তার এই ফলশ্রুতিতে এদেশের মানুষ, আপামর জনগণ, ছাত্র জনতা সহ বাংলাদেশের জাতীয়তাবাদ দীর্ঘ 17 বছর যে আন্দোলন সংগ্রাম লিপ্ত ছিল, সেই আন্দোলন সংগ্রামের উপর বেস করে, অর্থাৎ সেই আন্দোলন সংগ্রামের উপর দাঁড়িয়ে ছাত্র জনতা সেই 5ই আগস্ট সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে। এই সময়ে যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী সরকার বা তাদের নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে বিতাড়িত, কিন্তু তাদের যেই সমর্থক গোষ্ঠী বাংলাদেশে রয়ে গেছে, কিন্তু তাদের রাজনৈতিকভাবে যেহেতু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেহেতু তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে না। কিন্তু তাদের সমর্থক গোষ্ঠী বাংলাদেশে আছে এবং তারা কখনোই বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশের স্থিতিশীলতা এবং স্থায়িত্বের পক্ষে না। পাশাপাশি আরো কিছু গোষ্ঠী আছে যারা বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করে, কিন্তু তাদের মধ্যে আরো কিছু ধ্যান ধারণা আছে যারা মনে করে যে শুধু বাংলাদেশের জাতীয়তাবাদ এবং যে নির্বাচন বা রাষ্ট্র ব্যবস্থার যে গতানুগতিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে দূরে সরে গিয়ে একটি বিশেষ প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনা করবে, সেই সংঘাতের দিকে এগোতে চায়। তাই এখন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন একদিকে জাতীয়তাবাদী শক্তি, আরেকদিকে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী সহ যারা বিগত স্বৈরাচারী বিরোধী আন্দোলনে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, সেই ছাত্ররা আজকে একদিকে। তারই প্রেক্ষাপটে বাংলাদেশে আজকে যদি স্বাভাবিক নির্বাচন না হয় এবং বাংলাদেশ যদি গণতান্ত্রিক প্রক্রিয়া
উত্তরণ না ঘটে, বাংলাদেশের শাসন ব্যবস্থার যদি সঠিক কাঠামো না পায়, অর্থাৎ সিভিল সার্ভিস যদি সঠিকভাবে ভূমিকা পালন করতে না পারে, তাহলে হয়তো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আবারও হুমকির সম্মুখীন হবে এবং তারই ফলশ্রুতিতে বাংলাদেশের যে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলার যে অবনতি ঘটবে, দেশের বিনিয়োগের যে এই স্থবিরতা দেখা দিবে, যে বেকারত্ব দেখা দিবে, সেই সমস্ত খারাপ দিকগুলো থেকে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, অবশ্যই বাংলাদেশের জনগণকে জাতীয়তাবাদী শক্তি তথা বিএনপিকে হাতকে শক্তিশালী করতে হবে এবং সেই শক্তিশালী করার মাধ্যম হলো জনগণ দানের শেষে ভোট দিয়ে বাংলাদেশকে শক্তিশালী করবে এবং বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর সুযোগ করে দেবে। এখন যে আপনি যে বললেন যে একবারে অনেক কথা আপনি অবতারণা করেছেন, এর মধ্যে আপনি একটা কথা বলেছিলেন যে যদি বাধাগ্রস্ত হয়, কেন আপনার কি এমন মনে কোনো শঙ্কা রয়েছে যে আমাদের নির্বাচন বাধাগ্রস্ত হইতে পারে? আপনি যদি চিন্তা করেন 91 এর যে নির্বাচন, দীর্ঘ 9 বছর স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনের পরে গণ অভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন হয়েছিল। সেই সময়ে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ছিল বিচারপতি। উনি যে দৃঢ় পদক্ষেপে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং যেভাবে নির্বাচন পরিচালনা করেছিলেন, আমরা যদি পাশাপাশি বর্তমান যে অন্তর্বর্তী সরকার ইউনূস সরকারের দিকে তাকাই, দীর্ঘ প্রায় 1.5 বছর যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে আকাশ পাতাল ব্যবধান। একটি নির্বাচনকে যদি সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে সম্পন্ন করতে হয়, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই শক্তিশালী থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আছে আনসার, পুলিশ, বিজিপি, র্যাব এবং আর্মি। আমরা আজকে পুলিশের উপস্থিতি আমাদের চোখে খুব কমে পড়ে এবং পুলিশের ভূমিকা সুস্পষ্ট না, আনসারের ভূমিকা সুস্পষ্ট না। আপনি তো বলেছেন বিএনপির কথা, যে ধানের শেষে ভোট দেওয়ার কথা, তো সেই ক্ষেত্রে বিএনপি কি স্টেপ নিচ্ছে এখানে? বিএনপি তো যেহেতু বলেছেন একটা বড় একটা রাজনৈতিক শক্তি, সেই হিসেবে বিএনপি কি একটা ভূমিকা থাকা উচিত না? তারা কি পদক্ষেপ নিচ্ছেন বা কি ধরনের কাজ করছেন? কিন্তু বিশাল একটা রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল, তারা কি এই আইন শৃঙ্খলার ব্যাপারে কি স্টেপ নিতে বলেছে বা অনুরোধ করেছে এই তত্ত্বাবধায়ক সরকারকে বা ইন্টারিম গভর্নমেন্টকে? বিএনপি সর্ববৃহৎ দল হিসাবে যখন 5ই আগস্টের আওয়ামী সরকারের পতন হয়, যখন সরকার গঠনের জন্য বিভিন্ন আলাপ আলোচনা শুরু হয়, সে সময় ইচ্ছা করলে পারতে যে সরকারে অংশগ্রহণ করার জন্য এবং সরকারের বিরাট একটা অংশ বিএনপি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, কিন্তু সেদিক থেকে বিএনপি সরকারের কোনো হস্তক্ষেপ করে নাই এবং সরকার যেভাবে স্বাভাবিকভাবে ব্যর্থতা না, বিএনপি যদি দলীয় ভাবে চাপ প্রয়োগ করতো তাহলে হয়তো প্রশ্ন আসতো যে বিএনপি ক্ষমতা দখল। এখন যেমন শোনা যাচ্ছে যে বিশেষ একটি গোষ্ঠী তারা এই সরকার একটা বিশেষ অংশ দখল করে তারা অনেক কিছু কাজ করছে যেগুলা নাকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে, তো সেই হিসাবে চিন্তা করতে বিএনপি তো উচিত স্টেপস নেওয়া। বিএনপি যেহেতু সর্ববৃহৎ দল এবং সরকার গঠন করার পরপরই বিএনপির যে কান্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখনও সুস্থ ছিল এবং বিএনপির উদ্দেশ্যে একটি কথাই বলেছিল যে এই সরকারকে কাজ করতে দাও। যেহেতু দেশ ছিল বিধ্বস্ত, দেশের অর্থনীতি ছিল পর্যদস্ত, সেই জন্য এই সরকারকে বিএনপি বেশ সহযোগিতা করেছিল এবং সময় দিয়েছিল। এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও সেই সুদূর লন্ডন থেকে সহনশীলভাবে প্রতিনিয়ত প্রত্যেক জনপদের বিএনপির কর্মী সমর্থককে ধৈর্য ধারণ করার জন্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য এবং কোন অসামাজিক বা আইন শৃঙ্খলার বিপরীত কোন কর্মকাণ্ড না করার জন্য বারবার অনুরোধ করেছেন। আপনি তো বলেছেন জনাব তারেক রহমানের কথা, উনি যে দেশে এসেছেন, এতে কি আপনাকে মনে হয় যে ইলেকশন বা নির্বাচনের কোনো প্রভাব পড়বে? দেশের মানুষের কাছে প্রশ্ন ছিল, যারা কর্মী তারা কি, দেশের মানুষ শুধু বিএনপি না, এখন এই মুহূর্তে যদি আমরা দেখি যে সাধারণ মানুষ তথা দেশের ব্যবসায়ী, দেশের আইনজীবী, দেশের পেশাজীবী, বুদ্ধিজীবী সহ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তারা নেতৃত্ব খুঁজে পেয়েছে। তারা চায় যে আগামী দিনে তারেক রহমান নেতৃত্ব দেখ বাংলাদেশের। এই নেতৃত্বের ফলে বিনিয়োগ আসবে, বাণিজ্য সম্প্রসারণ করবে। বলছেন যে আপনি যারা কোন ব্যবসায়ী বা যারা আছে, তা সাধারণ মানুষ কি চিন্তা করে? সাধারণ মানুষের ধারণাটা কি? সাধারণ মানুষের প্রাপ্তি যদি দেশের
আবার যে স্থবিরতা, অর্থনৈতিক স্থবিরতা বিরাজ করে, সাধারণ মানুষের যে প্রান্তিক জনগোষ্ঠী, তাদের যে এই দৈনন্দিন আয় রোজগারের পথ, সেটি বন্ধ হয়ে যাবে। আর যদি বাংলাদেশ আবার রাজনৈতিকভাবে স্থিতিশীলতা লাভ করে, বিনিয়োগ যদি প্রসারিত হয়, বেকারত্ব দূর হয়, তাহলে সাধারণ মানুষের কাছে অবশ্যই এই অর্থ তাদের হাতে পৌঁছবে এবং তাদের নিত্য নৈতিক দৈনন্দিন যে আয় রোজগার সেটা বাড়বে, এবং তাদের যে মাঠের কৃষি পণ্য বিক্রি করা, সেই কৃষি পণ্য ন্যায্য মূল্য পাবে, একজন শ্রমিক তার ন্যায্য মূল্য পাবে, একজন রিক্সাওয়ালা তার ন্যায্য দাম পাবে, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, প্রত্যেকে তাদের নিজস্ব অবস্থান থেকে হোটেল সহ ছোটখাটো যেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সবাই তাদের অধিকারটুকু ফিরে পাবে এবং 3 বেলা খাওয়ার জন্য যে নিশ্চয়তা, সেটা তা আপনি তো দেখেছেন যে গতকালকে যে খুঁজে পাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উনি যেমন বলেছিলেন যে এই ব্যালট পেপার নিয়ে যেটা অভিযোগ করেছেন যে ধানের শীষটার অবস্থানটা কোথায়, বা অন্যদের ফুলকলি, শাপলাকলি বা এই যে দাঁড়িপাল্লার ব্যাপারটা নিয়ে, এই ব্যাপারে আপনার কি মনে হয়? উনি কি যেই অভিযোগটি বা যেইটি জানতে চেয়েছেন সে ব্যাপারে আপনাদের কি মত? এটা সঙ্গত কারণে এটা সংশোধনে আনতে হবে, কারণ এই 12 লক্ষ থেকে বিএনপি কি বলেছে সংশোধনী আনার জন্য কোনো প্রস্তাব দিয়েছে যে করতে হবে? প্রস্তাব দিয়েছে, এই ইসির সচিবের কাছে প্রস্তাব দিয়েছে সংশোধনী আনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। কারণ 12 কোটি ভোটার, 12 কোটি ভোটারের মধ্যে অধিকাংশই হয়তো আপনার আমার মতো বা শিক্ষিত সমাজের মতো বিচার বিবেচনা করা, ব্যালট বাক্স বা ব্যালট পেপারটাকে স্ক্রুটিনাইজ করা, খুঁজে বের করে সিল দেওয়া, অর্থাৎ নিজের ভোট নিজে নিশ্চিত করার সক্ষমতা নাই। সেক্ষেত্রে অবশ্যই যেহেতু 12 কোটি ভোটার, সেই অনেক ভোটই শুধু এই কোটির জন্য হয়তো আমাদের হাতছাড়া হয়ে যাবে। সুতরাং এটার উপর অবশ্যই বিএনপিকে গুরুত্ব দিতে হবে এবং এটা সংশোধনে আনতে হবে। যেহেতু বিএনপি সর্ববৃহৎ দল, সেই ক্ষেত্রে বিএনপির যেহেতু প্রতীক ধানের শীষ, বিএনপির ধানের শীষ প্রতীক 1 নম্বরে থাকার কথা, পরবর্তী সময় অন্যান্য দলগুলার প্রতীক থাকার কথা, এটা আপনার আমার অভিমত। আচ্ছা, তা এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে কি ধরনের নেতৃত্ব, কি ধরনের জনপ্রতিনিধি আসা উচিত? দর্শকদের উদ্দেশ্যে আমার বক্তব্য, বাংলাদেশ আমরা সাধারণ মানুষ চাই, সকালবেলা ঘুম থেকে উঠবে, তার কাজের ক্ষেত্রে যাবে, সারাদিন কাজ করবে, কাজ করার পরে কিছু প্রাপ্তি অর্থাৎ কাজের ন্যায্য মূল্য পাবে এবং সেটি নিয়ে ঘরে ফিরে আসবে। সেই জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশকে নিশ্চিত করা, আইন শৃঙ্খলা নিশ্চিত করা এবং দেশের যে আয়ের যে এই সমস্ত সম্ভাব্য দিকগুলো আছে, সেই দিকগুলার বিস্তার ঘটানো, এবং সেই জন্য সাধারণ মানুষ অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠীর আজকে প্রয়োজন যে বাংলাদেশের জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করা। কারণ আমাদের পাশাপাশি দীর্ঘদিন আমাদের সাথে শরিক ছিল, আমাদেরই শুভাকাঙ্ক্ষী ছিল, তারা আজকে যে ভিন্ন পন্থায় চিন্তা করছে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে অন্য ভাবে পরিচালনা করা, অর্থাৎ স্বাভাবিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে ভিন্ন প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য, তখন হয়তো সংঘাতময় একটি পরিস্থিতিতে আমরা পড়ব। বর্তমানে যদি দেখি, মধ্যপ্রাচ্য সহ সমস্ত পৃথিবীতে বিভিন্ন সংঘাতের কারণে বাংলাদেশ তথা সারা বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ছে। বাংলাদেশকে যাতে ওই সমস্ত সংঘাতময় পরিস্থিতিতে না নিতে পারে, সেই জন্যই অন্যান্য দলগুলোকে ভোট না দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছে। তা সুপ্রিয় দর্শক, আপনারা তো শুনছিলেন প্রতিধ্বনি টিভি টুমোরোর প্রযোজনায়। তা আমাদের এই আলোচনার মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হলো যে আমাদের সাথে যারা আজকে যে মধু স্যার এসেছিলেন, রুস্তম আলী মধু স্যার, উনি কিন্তু কিছু টেক হোম মেসেজ দিয়েছেন আপনাদের প্রতি। ইনশাল্লাহ আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে সকলকে অনুরোধ জানাচ্ছি। প্রতিধ্বনির সাথে থাকবেন। টিভি টুমোর অনুষ্ঠান দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।